নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড। রশিদপুর প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে ৭.৫ লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। কমেনি হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেলে ১ মাসে মৃত্যু ১৪ শিশুর। আইসিইউ না থাকায় ভোগান্তি। সিলেটে আক্রান্ত ১৫৩। কাল থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান শুরু। দেশে বাড়ছে বজ্রপাতে মৃত্যু। ১১ বছরে প্রায় ২,৮০০ জনের প্রাণহানি। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণকে দুষছেন বিশেষজ্ঞ। জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এবং নেত্রকোনা বাঁধ সংস্কারের মাটিতে ভরাট খাল নদী। পানি নিষ্কাশন না হওয়ায় হাওড়াঞ্চলে জলাবদ্ধতা। ব্যাহত ফসল উৎপাদন, বিপাকে কৃষক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে নতুন তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে রশিদপুর প্ল্যান্ট থেকে সপ্তাহ জুড়ে প্রতিদিন ৭.৫ লাখ লিটারেরও বেশি জ্বালানি সরবরাহ হচ্ছে। অন্যদিকে অনশোর ও অফশোর এলাকায় ব্যাপক জরিপ করে নতুন নতুন কূপ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের ৩৪টি কূপের মধ্যে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। আমরা এখন ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে ৩টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায় এখান থেকে আরো ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। গ্যাসের সঙ্গে প্রাপ্ত কনডেনসেট পরিশোধ করে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল আহরণ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি তেল সমৃদ্ধ হরিপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে কোম্পানি। ডেলি কম বেশি ৩৪০০ থেকে ৩৫০০ ব্যারেল পেট্রোল পাই, ৬০০ থেকে ৭০০ ব্যারেল অকটেন পাই, ১৫০ থেকে ২৫০ ব্যারেল ডিজেল পাই। তেলকূপ খননের কর্মপরিকল্পনা আছে সিলেট ১২, সেটাও আমরা এগিয়ে চলছি। আমাদের বে অফ বেঙ্গল যেটা অফশোর যেটা রিজন, যেটা এইটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। প্রায়োরিটি দিয়ে এখানে সার্ভেটা শেষ করা দরকার। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগ পেট্রোল, ১২ থেকে ১৫ ভাগ অকটেইন, ৯ ভাগ ডিজেল ও ২ ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। শীঘ্রই এই গ্যাস কূপ থেকে ৭০ থেকে ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পাশাপাশি বিপুল পরিমাণে জ্বালানি প্রাপ্তির কথা জানালেন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। সিলেট ১০ সম্প্রসারণ গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নতুন দরে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল, তবে দাম বৃদ্ধির পরও কমেনি সংকট। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়লেও বদলায়নি ফিলিং স্টেশনের চিত্র। সিলেট ও ময়মনসিংহ সব পাম্পে ভোর থেকে তেল সংগ্রহের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। দ্রুত ভোগান্তির অবসান চান গ্রাহকরা। বেড়েই চলেছে হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। সিলেট বিভাগে নতুন ৪৪ জন রোগী সহ বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন ভর্তি আছেন। হবিগঞ্জে হাম রোগীর চাপে হাসপাতালে জায়গার সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। এদিকে গেল ২৪ ঘন্টায় জামালপুর জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২ জন শিশু। উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ২৩ জন। অসুস্থদের হাম আইসোলেশন কর্নার খুলে চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার থেকে জেলার ২,১৫,০০০ শিশুকে দেয়া হবে হামের টিকা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চালু হয়নি শিশুদের আইসিইউ ইউনিট। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে গত 1 মাসে মৃত্যু হয়েছে 14 শিশুর। গুরুতর অবস্থায় চিকিৎসকরা বিকল্প হিসেবে ব্যবহার করছেন বাবল সিপ্যাপ পদ্ধতি। তবে বরাদ্দ পেলেই আলাদা আইসিইউ চালুর আশ্বাস কর্তৃপক্ষের। গগন পণ্ডিতের ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। 8 মাসের শিশুকে নিয়ে গত সপ্তাহে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মা ফেরদৌসী। হামের উপসর্গ থাকায় ভর্তি করা হয় আইসোলেশন ওয়ার্ডে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শিশুটির প্রয়োজন হয় আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে শিশুদের জন্য নেই আইসিইউ। এমন অবস্থায় অনেক শিশুর আইসিইউ প্রয়োজন হলেও মিলছে না সুবিধা। এতে কারোর মৃত্যু হচ্ছে, অনেকের বাড়ছে মৃত্যু ঝুঁকি। সংকটাপন্ন অবস্থায় কাউকে আবার ঢাকায় রেফার্ড করা হচ্ছে। এতে আতঙ্ক আর ভোগান্তিতে রোগী ও অভিভাবকরা। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। আইসিইউ না থাকার কারণে সিপেপ দিয়ে বোতল দিয়ে আইসিইউ অক্সিজেন বানায় ওটা তারা দিতেছে। ডাক্তারে বারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া। ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছেই। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের কারণে সেটি চালু করা হয়নি। গুরুতর অবস্থায় আইসিইউ প্রয়োজন হলে বিকল্প হিসেবে বাবল সিপেপ পদ্ধতি ব্যবহারের কথা জানান চিকিৎসকরা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপটা দিচ্ছি। কিছু কিছু বাচ্চা ক্রিটিক্যাল আছে যাদের আইসিইউ প্রয়োজন, তো আপাতত আমরা বাবল সিপাপ দিয়েই চিকিৎসা চলমান আছে। তবে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির পাশাপাশি বরাদ্দ পেলে শিগগিরই শিশুদের আইসিইউ সেবা চালু করা যাবে বলছে কর্তৃপক্ষ। পেডিয়াট্রিক আইসিইউ এটার অবশ্যই প্রয়োজন। অক্সিজেন ইমার্জেন্সিটা আমরা বাবল সিপেপ দিয়ে আপাতত চালিয়ে যাচ্ছি। আমরা লজিস্টিক বা লোকবলের সাপোর্ট পাই, তাহলে অচিরেই আমরা ওটা চালু করতে পারবো, এবং সেটা যদি চালু করতে পারি তাহলে অত্র এলাকার যে শিশু রোগী তাদের যে আইসিইউ সাপোর্টটা সেটা আমরা পুরোদমে দিতে পারবো। গত 1 মাসে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে 577 জন রোগী, আর মৃত্যু হয়েছে 14 শিশুর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 34 শিশু। সুস্থ হয়ে ফিরেছে 72 জন। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, গতকালকের তুলনায় আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে রোগীর চাপ অনেকটাই কমেছে, এবং আমরা গতকালকে দেখেছি যে এই হাসপাতালের গত 1 মাসের তুলনায় সবচেয়ে বেশি রোগী ছিল, 118 জন ভর্তি ছিল। তবে আজকে সেটি কমে ভর্তির সংখ্যা এই মুহূর্তে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে এই মুহূর্তে ভর্তি রয়েছে 78 জন। এবং এর কারণ হচ্ছে যে গতকালকে গত 24 ঘন্টায় এখানে ছুটি দেওয়া হয়েছে 72 জনকে, এবং নতুন করে এখানে ভর্তি রয়েছে 34 জন। এবং গত 24 ঘন্টায় অর্থাৎ গতকালকে এখানে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যার বাড়ি কিশোরগঞ্জ সদরে, এবং শিশুটি গত 9 এপ্রিল এই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল, এবং সে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, এবং তার যে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ছিল। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু এই ওয়ার্ডটিতে কোনো তিল ধারণের ছিল না, এবং এই ওয়ার্ডের যে শয্যা ছাপিয়ে মেঝে এবং ওয়ার্ডের বাইরেও রোগী ছিল। তবে আজকে সেই চাপ কমেছে, এবং গত 24 ঘন্টার 72 জনকে ছুটি দেওয়া হয়েছে। চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছেন, ঠান্ডা কাশি থাকলেই অনেক অভিভাবক আতঙ্কে এই হাসপাতালে ভর্তি করছেন, যার কারণে রোগীর চাপ বাড়ছে। তিনি যেটি বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য, ঠান্ডা কাশি হলে তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। বিভাগীয় সময় আরও থাকছে। জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, সুনামগঞ্জে 2 পক্ষের সংঘর্ষ, আহত 5। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে গত 11 বছরে বজ্রপাতে প্রায় 2800 জনের প্রাণহানি হয়েছে। এজন্য জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট।
আষাঢ় শ্রাবণে আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত কেড়ে নেয় প্রাণ। দিন দিন এ আতঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রাণহানি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাই মূলত আমাদের দেশের জন্য বেশি হার্মফুল। এটা হচ্ছে জলভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়া। জলবায়ু পরিবর্তনের সংকটের মাঝে বড় মৌসুম জুড়েই চরম আতঙ্ক নিয়ে ফসল ঘরে তোলার জন্য মাঠে কাজ করছেন কৃষকেরা। যখন আমরা হাওরে থাকি টাটা দে তখন তো আমরা আশ্রয় কোনো জায়গা নাই। আল্লাহর উপরে ভরসা করে বই থাকি। সামনে দেওয়ার কথা ছিল তো সরকার দেয় নাই। 2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। হাওর এলাকায় বসানো হয়নি কোনো ছাউনি। সরকারকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে প্রকল্পে আমাদের বরাদ্দ রাখে। খালি চোখে পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তি নির্ভরতার কথা জানান এই বিশেষজ্ঞ। বজ্রপাত নিরোধক যে যন্ত্র আছে যেটা বজ্রপাতকে ডাইভার্ট করে দেয়, সেইটা যদি স্থাপন করতে পারি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। দেশে প্রায় প্রতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হাওড়া অঞ্চলে বজ্রপাত নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে, এই ব্যাপারে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগে। আমার সঙ্গে আছেন এই বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। স্যার, আপনাকে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে বলবেন যে দিন দিন বজ্রপাতের মৃতের সংখ্যা বাড়ছে এবং এটি গত কয়েক বছরের হিসাবে দেখা যায় অনেক বেশি বেড়ে গেছে, এর কারণটা যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু বলে নিই যে আগে আমরা বজ্রপাতকে ন্যাচারাল ডিজাস্টার হিসাবে গ্রহণ করতাম না বা এটাকে কনসিডার করা হতো না, কিন্তু এখন যেইভাবে এটার প্রভাব পড়ছে আমাদের সমাজের উপরে এবং এটার মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এখন এটাকে ন্যাচারাল ডিজাস্টার হিসাবে আমরা সিলেবাসের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। তো এটার একটা কারণ, মানে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হলো ক্লাইমেট চেঞ্জ এবং প্লাস হলো দেখেন আমাদের যে আরবানাইজেশন হচ্ছে সেটা প্ল্যান ওয়াইজ হচ্ছে না, বিভিন্ন জায়গায় মানে ইরেগুলার শেপের আরবানাইজেশন হচ্ছে। এর ফলে ম্যাঘ যে জন্ম নিচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা বিভিন্ন জায়গায় হওয়ার পরে একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে। এটাই জন্য এই বজ্রপাতটার সংখ্যা ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। সেক্ষেত্রে এই যে মাঠ পর্যায়ে এখন যেমন বড় মৌসুম, এই পর্যায়ে এই সময়টি বেশি বজ্রপাত হয়ে থাকে, কৃষককে বাঁচানোর জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করছেন? সরকারের আগে আমি কৃষক ভাইদের জন্য দুটো রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট হলো যে ওনারা যেন মোবাইল ফোনটা ফিল্ডে যখন কাজ করেন তখন যেন না নেন, এবং দ্বিতীয় হলো যখন বজ্রপাতটা শুরু হবে তখন যদি উনি সেফ সাইডে চলে আসেন। এখন এই সেফ সাইডটা বলি যেটা হচ্ছে যে বড় গাছ, এখন গ্রাম অঞ্চলে তো বড় গাছও নাই, তাল গাছ বা নারকেল গাছ এগুলি নাই। তো এই জন্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত যে তাল গাছ আমাকে আজকেই রোপণ করলে এটা সাথে সাথেই বড় হয়ে যাবে, এটা তো ঠিক না। তো এটা লং টার্ম ইফেক্ট, লং টার্ম লাগবে। আরেকটা শর্ট টার্মে যেটা তাড়াতাড়ি সলিউশন করতে পারে, কিছু দূর পর পর ইন্টারভালে ছাউনি তৈরি করে দেওয়া। তো ওই ছাউনি, স্টিলের ছাউনি করে দিলে উনি ফিল্ড থেকে দ্রুত ওই ছাউনির নিচে চলে আসতে পারে। রাস্তা বরাবর যদি ছাউনি করে দেওয়া যায় কৃষকরা চলে আসবে। আর তাল গাছ আগে ব্যবহার করা হতো, কিন্তু
এখন যে সিলেটের বৃষ্টিপাতের প্যাটার্ন সেটা অনেকটা বেঁকা হিসাবে আসে, মানে একটা ডিগ্রিতে আসে, তো ফলে গাছটা ভিজা থাকে। এই জন্য কৃষক যখন ওই গাছের সাথে সংস্পর্শে আসে তখনও কিন্তু উনি বজ্রপাত দ্বারা অ্যাফেক্টেড হবে। সেই জন্য উচিত এই তাল গাছের এটা দিয়ে আমি খুব বেশি সলিউশন, উনি যদি সচেতন না হন, তাল গাছ থেকে দূরে না থাকেন, তখন ওনার বিপদ হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। শুনছিলেন যে বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে এবং এর থেকে বাঁচার জন্য প্রধান যেই পরামর্শটি দিয়েছেন আমাদের স্যার, সেটা হচ্ছে গিয়ে কৃষকরা যেন সাথে মোবাইল ফোন না রাখে। মোটামুটি এই ছিল যে বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে সেই বিষয়ে কথা বলার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহির বিন আলম আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন। মোটামুটি এই ছিল শেষ। হাওড়া অঞ্চলে বজ্রপাত নিয়ে আলোচনায় সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নেত্রকোনায় বাঁধ সংস্কারের মাটিতে ভরাট হয়ে গেছে হাওড়া অঞ্চলের খাল ও নদী। এতে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ড বলছে সমস্যার সমাধানে নতুন করে খননের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হচ্ছে ধান। ছোট খাল দিয়ে এসব জমির অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া এবং কেন্দুয়ার হাওড়াঞ্চলে বড় আবাদ হয়। এসব ফসল বন্যা থেকে বাঁচাতে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কাবিখা প্রকল্পের আওতায় বাঁধ সংস্কার করে। তবে এই বাঁধই এখন কৃষকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষক বলছেন, প্রতি বছর হাওরের নদী খাল খনন করা হলেও তীরের মাটি বৃষ্টিতে আবারও পানিতেই চলে যায়। এ কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি করছে, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। ফসল আগে আমরা মারাইতাম খুব সুন্দরভাবে, কোনো বানটান লাগছে না, আমাদের কৃষকের লোকেরা কোনো কষ্ট করানো লাগছে না। এখন মানে খাল ভরিয়া যাওয়া, নদী ভরিয়া যাওয়াতে মাটি ভরিয়া পানি উচ্চত হয়ে যাগা। অ্যালাইনমেন্টে কোন জায়গায় স্থায়ী বাঁধ হবে, কোন জায়গায় অস্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে হবে, ওই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে। এটা আমাদের চিন্তার এবং গবেষণার বিষয়বস্তু। অযথায় এন বাদ না করে টাকাও নষ্ট হবে না, যে মূল এই পয়েন্টগুলির মধ্যে বাদ পড়লেই আমরা যথেষ্ট আমরা এই হাবলিক উপকৃত হই। আর প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট করে হাওরের বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু কোনো সম্ভাব্যতা যাচাই না করে, এলাকার মানুষকে যুক্ত না করে সেই যে বাঁধ বাঁধা হয়, সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং বাঁধের যে মাটি, সেই মাটি কাঁচিয়ে পালানো হয় এবং সেই মাটি সমান হয়ে সমতল হয়ে পানির জলাবদ্ধতা তৈরি হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান সমীক্ষার পাশাপাশি হাওরের নদী ও খাল খননের তালিকা প্রণয়নের কাজ চলছে। তো আমরা ইতিমধ্যে নদী খালগুলো তালিকা করেছি এবং এগুলো যাতে পুনঃখনন করা যায় দ্রুত, সেই ব্যাপারে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে এগুলো তালিকা প্রেরণ করেছি এবং প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা এবং বন্যা এবং যে আগাম বন্যার যে ঝুঁকি, সেটাও অনেকাংশে হ্রাস পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2015-16 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে বাঁধ সংস্কারে 174 কোটি 26 লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরও থাকছে। 7 বছর আগে ভেঙে গেছে জামালপুরের টাকিমারি খালের সেতু। বিকল্প সড়কে 10 কিলোমিটার ঘুরে চলছে যানবাহন, ভোগান্তি চরমে। নতুন সেতু নির্মাণে এলজিইডির প্রস্তাব। মাত্র 1% জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। দোয়ারাবাজার উপজেলার কৃষ্ণনগর গ্রামে একটি জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল স্থানীয় আব্দুল বাড়ি ও আবুল কাশেমের মধ্যে। দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হয় উভয় পক্ষের 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। 7 বছর ধরে ভেঙে পড়ে আছে জামালপুরের বকশীগঞ্জের টাকিমারি খালের সেতু। যানবাহন নিয়ে বিকল্প সড়কে ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার এলাকা। এতে বেড়েছে ভোগান্তি। আর নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানায় এলজিইডি। ভেঙে পড়ে আছে সেতু। শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় পাশের সরু মেঠো পথ দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। তবে বন্ধ যান চলাচল।
2019 সালের বন্যায় জামালপুরের বক্সিগঞ্জের গোপালপুর বাজার গাজীরপাড়া সড়কের টাকিমারি খালের সেতুটি ভেঙে যায়। এতে বগারচর ইউনিয়নের অন্তত 10 গ্রামের বাসিন্দাদের ব্যাহত হচ্ছে চলাচল। যানবাহন নিয়ে বিকল্প সড়কে ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার এলাকা। এতে বেড়েছে ভোগান্তি। এই ব্রিজটা ভাঙছে 2019 সালে, এরপরে কোনো কাজকাম হয়নি। যথেষ্ট পরিমাণ ভোগান্তি হইতেছে। বন্যার সময় তো নৌকা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। পরীক্ষার সময় হলে যাওয়ার সময় দেরি হয়, তারপর বিভিন্ন ধরনের এরকম আর অনেক সমস্যা হয়। যাত্রী নিয়ে আমি 2 দিন এই জায়গায় সমস্যায় পড়ছিলাম। এই ব্রিজটা হলে পরে আমাদের অনেক উপকার হবে। অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন হইলে আমরা কাজটি শুরু করব। আর নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানায় এলজিইডি। সেতুর পুনর্নির্মাণ করা সম্ভব এই বিষয়গুলো আমি বিস্তারিত খোঁজ নিয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট হওয়ার চেষ্টা করব। এলজিইডির তথ্য মতে নতুন সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় 8 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। লোডশেডিং বন্ধে হবিগঞ্জে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে এই বিষয়ে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেয় সংগঠনটি। এ সময় নেতাকর্মীরা জানান, জেলায় প্রায় 57 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড। রশিদপুর প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে 7.25 লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। কমেনি হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেলে 1 মাসে মৃত্যু 14 শিশুর। আইসিইউ না থাকায় ভোগান্তি। সিলেটে আক্রান্ত 153। কাল থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান শুরু। এবং দেশে বাড়ছে বজ্রপাতে মৃত্যু। 11 বছরে প্রায় 2800 জনের প্রাণহানি। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণকে দুষছেন বিশেষজ্ঞ। জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর কিছুক্ষণ পর আসছে আন্তর্জাতিক সময় নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।